আসসালামু আলাইকুম। আর মাত্র ২ মাস পরে ২০২৬ বিশ্বকাপটা অনুষ্ঠিত হতে চলেছে। আর ওই বিশ্বকাপকে কেন্দ্র করে অনেকেই কিন্তু প্রেডিক্ট করতেছে ২০২৬ বিশ্বকাপটা এক্সাক্টলি কে জিতবে, কারা চ্যাম্পিয়ন হইতে পারে, এটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রেডিক্ট করতেছে। যেখানে অনেকে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ডের মতো টিমগুলোর নাম সামনে নিয়ে আসতেছে। তাই আজকের এই ভিডিওতে আমরাও একটু দেখার ট্রাই করব। আমার যে ব্যক্তিগত মতামতটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করবো। এক্স্যাক্টলি কোন টিমটা এখনো পর্যন্ত এগিয়ে আছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলার ট্রাই করব। প্রথমত আমি যদি ফিফার র্যাঙ্কিং এর কথা বলি তাহলে দেখতে পারবেন যে ফিফার র্যাঙ্কিং এ এই মুহূর্তে 1 নম্বরে আছে ফ্রান্স, 2 নম্বরে স্পেন, 3 নম্বরে আর্জেন্টিনা, 4 নম্বরে ইংল্যান্ড, 5 নম্বরে পর্তুগাল এবং 6 নম্বরে আছে ব্রাজিল। সো এই ফিফার র্যাঙ্কিংটা যদি আপনি একটু ফোকাস করলে প্রথম সারির যে টিমগুলো রয়েছে এক্স্যাক্টলি ফিফার র্যাঙ্কিং হিসেবে আপনি এদেরকে এগিয়ে রাখবেন, এটা স্বাভাবিক। বাট এখানে আমি যে জিনিসটা বলতে চাই, ফুটবল হচ্ছে 90 মিনিটের খেলা। 90 মিনিটে আপনি মাঠে যদি ভালো পারফরমেন্স দেখাইতে পারেন তাহলে র্যাঙ্কিং এর পিছে থাকা যে টিমগুলো রয়েছে এরাও কিন্তু সামনে থাকা টিমগুলোকে অবশ্যই হারিয়ে দিতে পারে। সো এই র্যাঙ্কিং হিসেবে কিন্তু আমরা এখানে চ্যাম্পিয়নদের প্রেডিক্ট করতে পারবো না। সো এখানে যদি র্যাঙ্কিং হিসেবে প্রেডিক্টই করতাম তাহলে কিন্তু আমরা 2022 বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন হইতে দেখতে পারতাম, বিকজ ওই মুমেন্টে তারা কিন্তু ফিফার র্যাঙ্কিং এর 1 নম্বরে ছিল, বাট তারা কিন্তু চ্যাম্পিয়ন হয় নাই। 2 নম্বরে ছিল আর্জেন্টিনা, সো তারা কিন্তু পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়েছে। 3 নম্বরে ছিল আপনার এই জায়গাটাতে সম্ভবত ইংল্যান্ড, সো 4 নম্বরে ছিল ফ্রান্স। সো আপনি দেখেন শেষ পর্যন্ত কি হয়েছে, শেষ পর্যন্ত 2 নম্বরে থাকা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং 4 নম্বরে থাকা ফ্রান্স কিন্তু রানার আপ হয়েছে। সো এগুলা দেখে আপনি বুঝতেই পারতেছেন যে আসলে র্যাঙ্কিং ইটস ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা হচ্ছে আপনি যদি মাঠে যদি ভালো ফুটবল খেলতে পারেন তাহলে অবশ্যই আপনি ছোট ছোট টিম হয় কিন্তু বড় টিমগুলোকে হারাই দিতে পারেন। যেমনটা আমরা গত বিশ্বকাপে মরক্কোর কথা বলতে পারি, যারা কিনা ছোট টিম হয় তারা পর্তুগালের মতো টিমকে বিদায় করে দিয়েছে, সেই সাথে স্পেনের মতো টিমকেও তারা বিদায় করে দিয়েছে। সো তারা কিন্তু ফিফা র্যাঙ্কিং এ অনেকটা পিছিয়ে ছিল। সো এইখানে আমি আরো একবার আপনাদেরকে বলতে চাই যে ফিফা র্যাঙ্কিং ইট ডাজন্ট ম্যাটার। এইখানে কোনো র্যাঙ্কিং নিয়ে আমরা কোনো কথাবার্তাই বলবো না। বাট আজকের এই ভিডিওতে আমি র্যাঙ্কিং হিসেব না, আমি র্যাঙ্কিং এর বাইরে গিয়ে 6 নম্বরে থাকা যে টিমটার কথা বলবো। আমার আমার যে ব্যক্তিগত মতামত, সেই ব্যক্তিগত মতামতে 6 নম্বরে ফিফা বিশ্বকাপ জয়ের জন্য 6 নম্বরে থাকবে অবশ্যই ইংল্যান্ড। এই মুহূর্তে তারা ফিফার র্যাঙ্কিং এ 4 নম্বরে আছে। এখন এই যে ইংল্যান্ডের হাতে যে একটা স্কোয়াড আছে ভাই, ওদের ডিফেন্স থেকে শুরু করে ওদের মিডফিল্ড এবং ফাইনাল থার্ডে যে ফুটবলার গুলা রয়েছে এদের জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই টিমটাকে বিশ্বকাপের কাতারে রাখতেই হবে। আপনি এই টিমটাকে বাদ দিয়ে কিন্তু বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে এই জিনিসগুলা নিয়ে কিন্তু কথাবার্তা বলতে পারবেন না, বিকজ তাদের হাতে ভালো মানের একটা স্কোয়াড রয়েছে। আপনি যদি এখন এই টিমটা যদি সাফল্যের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে 1966 সালে তারা প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল এবং গত বিশ্বকাপে অর্থাৎ 2022 বিশ্বকাপে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই টিমটা ফ্রান্সের এগেনস্টে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছিল। সো এখনো পর্যন্ত এই টিমটাকে আমার কাছে মনে হয় যে তারা র্যাঙ্কিং এর আমার মতে 6 নম্বরে আছে। 5 নম্বরে যে টিমটা রয়েছে সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে অবশ্যই পর্তুগাল। দেখুন এই মুহূর্তে পর্তুগাল র্যাঙ্কিং এর 5 নম্বরে আছে, তাদেরকে আমি 5 নম্বরে রাখলাম। আপনারা অনেকেই এটা নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন যে এই টিমটাকে আরো একটু পুশ ব্যাক করে সামনে একটু ফ্রন্ট লাইনে নিয়ে আসা যাইতে পারতো, বাট আমার কাছে মনে হয় যে না, এই টিমটাকে আমি এই 5 নম্বরে রাখলাম। হ্যাঁ, তার মানে এই নয় যে 5 নম্বরে রেখেছি মানে এই নয় যে তারা চ্যাম্পিয়ন হইতে পারবে না। দেখুন এই যে টিমটা বর্তমানে পর্তুগাল যে টিমটা রয়েছে, আমরা কিন্তু বিগত 1 দশক ধরে দেখতেছি, 10-15 বছর ধরে কিন্তু দেখতেছি এই টিমটা খুবই স্ট্রং, বাট এখনো পর্যন্ত তারা ফিফা বিশ্বকাপটা জিততে পারে নাই। আপনি যদি তাদের সাফল্যের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত তারা বিশ্বকাপে মাত্র 3 নম্বর অবস্থানে উঠতে পেরেছে সর্বোচ্চ, যেটা আমরা 1966 সালে দেখতে পেয়েছিলাম। যদিও আমি তো ওই সময় ছিলাম না, আপনারা অনেকেই ছিলেন না। হিস্টোরি ঘাটাঘাটি করে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে তারা 1966 সালে সর্বপ্রথম তাদের প্রথম সাফল্যটা পেয়েছে, যেখানে তারা সর্বোচ্চ 3য় স্থান অর্জন করেছিল। তারপরে কিন্তু আমরা দেখতে পাইছি যে 2006 সালেও কিন্তু তারা সেমিফাইনালে উঠতে পেরেছিল। আদারওয়াইজ এই যে দুইটা সাফল্য তারা এখনো পর্যন্ত বিশ্বকাপে তাদের কোনো সাফল্য নেই। এবং আমরা কিন্তু দেখতে পাইছি 2022 বিশ্বকাপে, গত বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে
হেরেছিল মরক্কোর এগেনস্টে, আর ওই মরক্কোর এগেনস্টে হেরে কিন্তু তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। সো এখনো পর্যন্ত আপনি যদি স্কোয়াডের কথা বলেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে তাদের হাতে ভালো একটা দারুণ একটা স্কোয়াড রয়েছে, লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ব্যাক, মিডফিল্ডার, সেই সাথে ফাইনাল থার্ড, প্রত্যেকটা পজিশনে কিন্তু তাদের ভালো ভালো অপশন রয়েছে। বাট ইতিহাস যেহেতু তাদের পক্ষে নেই, সেই অনুযায়ী আমরা এই টিমটাকে টোটালি এখনো পর্যন্ত 5 নম্বরে রেখেছি। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আপনারা অনেকে পজিটিভ, যে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে আপনারা বিশ্বকাপটা দেখতে চান, ভাই আমরাও দেখতে চাই, বাট সিচুয়েশনটাও আপনাকে বুঝতে হবে। যদিও গত বিশ্বকাপের চাইতে এবার তারা ভালো শেপে আছে, জানি না তাদের কপালে কি আছে, বাট এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে 5 নম্বরে এই টিমটাকে রাখা উচিত। এখন আমরা যদি 4 নম্বরের দিকে আসি তাহলে অবশ্যই এই জায়গাটাতে আমি ব্রাজিলকে রাখতে চাই। আপনারা আমার এই পেজে এবং এই যে আমার যে চ্যানেলটা রয়েছে এইখানে আপনারা অনেকেই ব্রাজিলের ফুটবল ফ্যান্স আছেন, বাট আপনারা হয়তো এটা মেনে নেবেন না, বাট রিয়েলিটি আপনাদেরকে মেনে নিতে হবে। দেখুন এখনো পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ চ্যাম্পিয়ন হচ্ছে ব্রাজিল। এখনো পর্যন্ত তারা 1958, 62, 70, 1994 এবং 2002 বিশ্বকাপটা জিতেছে। সো ইতিহাসের কথা চিন্তা করলে তো অবশ্যই আপনাকে এই টিমটাকে সবার উপরে রাখতে হবে। বাট ইতিহাস দিয়ে তো আর ফুটবল চলে না। আপনি মাঠের পারফরমেন্স যদি দেখাইতে না পারেন তাহলে পুরনো যে ইতিহাস রয়েছে এই ইতিহাসগুলো আপনার কাজেই আসবে না। সো এখন পর্যন্ত যদি আপনি ব্রাজিলের র্যাঙ্কিংটা দেখেন তাহলে কিন্তু তারা দেখতে পারবেন যে 6 নম্বরে আছে। তারা বিগত 4 বছর ধরে বেশ স্ট্রাগল করতেছে, যেখানে আমরা দেখতে পাইছি যে 2022 বিশ্বকাপ হওয়ার আগ পর্যন্ত তারা ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বরে ছিল। সেইখান থেকে তাদের অবনতি হইতে 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 এখনো পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থাটা, সেই অবস্থাটা হচ্ছে তারা ফিফা র্যাঙ্কিং এর এখন 6 নম্বরে আছে। সো বুঝতেই পারতেছেন বিগত 4 বছরে ফিফা র্যাঙ্কিং এ তাদের কি অবস্থা হয়েছে, কতগুলা ম্যাচ তারা হেরেছে, কতগুলা ম্যাচ যে ম্যাচগুলা তাদের জয় আনা উচিত ছিল ওইখানে তারা হেরেছে কিংবা ড্র করেছে। সো বুঝতেই পারতেছেন তাদের বর্তমান পরিস্থিতি। বাট এই জায়গায় কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে তাদের হাতে যে স্কোয়াড রয়েছে, বেসিক্যালি ফাইনাল থার্ডে যে স্কোয়াড রয়েছে এবং সেন্টার ব্যাকে যে স্কোয়াড রয়েছে, সেই সাথে গোলকিপার হিসেবে তাদের যে অপশন রয়েছে, এইগুলা দেখার পরে অবশ্যই আপনি মানতে বাধ্য হবেন যে এই টিমটা 2026 বিশ্বকাপের অন্যতম দাবিদারদের একজন হইতে পারে। যার কারণে আমি এই টিমটাকে 4 নম্বরেই রেখেছি। বিকজ আরো একটা এই জায়গায় উদাহরণ দিতেছি, তাদের হাতে কিন্তু ভালো একটা কোচ রয়েছে, যে কোচের নাম হচ্ছে কার্লো আনচেলত্তি। যে কোনো মুমেন্টে, যে কোনো কিছু পরিস্থিতিতে তিনি কিন্তু ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে, যেমনটা আমরা কিন্তু ক্রোয়েশিয়ার এগেনস্টে দেখতে পাইছি। ক্রোয়েশিয়ার এগেনস্টে 2022 বিশ্বকাপে কিন্তু তারা হেরে বিদায় নিয়েছিল, বাট এখন সর্বশেষ যে ম্যাচটা তারা ক্রোয়েশিয়ার এগেনস্টে খেলেছে এখান থেকে 10-15 দিন আগে, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি ক্রোয়েশিয়ার মতো ওই টিমটাকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। সো বুঝতেই পারতেছেন এখন ধীরে ধীরে তারা কিছুটা ফর্মে ফিরতেছে। সো তাদের হাতে যেহেতু ভালো একটা স্কোয়াড রয়েছে, সেই সাথে তাদের হাতে যেহেতু ভালো একটা কোচ রয়েছে, সবকিছু মিলিয়ে আই থিঙ্ক এই টিমটা এখনো ফিফা বিশ্বকাপের জয়ের অন্যতম দাবিদার হিসেবে আমি তাদেরকে 4 নম্বরে রাখলাম। এবার আমরা আসি 3 নম্বরের দিকে। এই মুহূর্তে আমি যেই টিমটাকে 3 নম্বরে রাখবো সেটা হচ্ছে আর্জেন্টিনা। হ্যাঁ, আমি জানি অনেকে আমার সঙ্গে এগ্রি হবেন না, অনেকেই বলবেন যে আর্জেন্টিনা রিসেন্টলি বর্তমান চ্যাম্পিয়ন, ওদেরকে তো আরো একটু ফ্রন্ট লাইনে রাখা উচিত ছিল। বাট এই মুহূর্তে আমি কিন্তু সেটা করতে পারতেছি না, বিকজ তাদের গত ফিফা বিশ্বকাপের আগে যে পারফরমেন্স এবং রিসেন্টলি তাদের যে পারফরমেন্স ওইগুলা কিন্তু ম্যাচ করতেছে না। যেখানে আমরা গত ফিফা বিশ্বকাপে দেখতে পেয়েছিলাম যে 36টা ম্যাচ আনবিটেন থেকে তারা বিশ্বকাপটা খেলতে গিয়েছিল এবং ওইখানে গিয়ে তারা প্রথম ম্যাচে ধাক্কা খাইলেও দারুণ ফুটবল খেলেছে। বাট এবারের যে সিনারিটা, ওই সিনারির কথা যদি বলেন তাহলে 8 থেকে 10টা ম্যাচ যদি আপনি একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে কোনো ম্যাচে ড্র রয়েছে, কোনো ম্যাচে হারও কিন্তু রয়েছে। সো সেই অনুযায়ী ওই গত বিশ্বকাপের মতো যেহেতু তারা এখনো পর্যন্ত সেই শেপে পৌঁছতে পারে নাই, সেই অনুযায়ী আমি এই টিমটাকে 3 নম্বরে রাখলাম। তো অনেকেই বলবেন, অনেকের কাছে ধারণা যে 3 নম্বরে রেখেছি মানে যে তারা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হইতে পারবে না, বিষয়টা এমন না। দেখুন তাদের হাতে যেই স্কোয়াড রয়েছে, তাদের হাতে যে ফুটবলার গুলা রয়েছে, এদেরকে দিয়ে কিন্তু বিশ্বকাপ জয় করা সম্ভব। এটাতে আহামরি সমস্যা কিন্তু আমি দেখি না। দেখুন তাদের গোলকিপার হিসেবে এখনো এমিলিয়ানো মার্টিনেজ রয়েছে, সেই সাথে তাদের ব্যাকআপ জুয়ান মোসো রয়েছে, যারা কিনা গত বিশ্বকাপটাও খেলেছিলেন। এমিলিয়ানো মার্টিনেজ কোন টাইপের ফুটবলার, কি স্পেশাল পেনাল্টি স্পেশালিস্ট, সেটা তো আপনারা সবাই জানেন। আবার জুয়ান মোসো গত ম্যাচটাতে বার্সেলোনার এগেইনস্টে যে লেভেলের পারফরমেন্সটা দিয়েছে, এগুলা দেখে তো আপনি বলতেই বাধ্য হবেন যে এই পজিশনটাতে আর্জেন্টিনা অনেকটা স্ট্রং। সো যখন পেনাল্টি
সময় হবে তখন আর্জেন্টিনা কিছুটা অ্যাডভান্টেজ পাবে। শুধু গোলকিপার না, আমি যদি ডিফেন্সের কথা বলি, আমি যদি ডিফেন্সে ক্রিস্টিয়ানো রোমেরোর পাশাপাশি যদি আপনি লিসান্দ্রো মার্টিনেজের কথা বলি, সেই সাথে যদি মিডফিল্ডারের কথা বলি, তাহলে তো মিডফিল্ড পুরাই আগুন। এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পলের মতো ফুটবলার রয়েছে এবং অ্যাটাকিং সাইডে কিছুটা ফাইনাল থার্ডে কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে একজন পিওর প্লে মেকার লিওনেল মেসি কিন্তু আছে, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এই ফুটবলারটা গত বিশ্বকাপে দারুণ ফুটবল খেলেছেন, যেখানে সম্ভবত 5টা গোল করেছেন, বিশ্বকাপের গোল্ডেন বলটা জিতেছেন। তো এবারও দারুণ একটা শেপে আছেন। তো তিনি যে এবারও বিশ্বকাপে দারুণ কিছু করবেন না, অর্থাৎ তিনি যে করতে পারবেন না, এটা তো কেউ বিশ্বাস করে না। সবাই বিশ্বাস করে যে এই ফুটবলারটা বিশ্বকাপে ভালো করবে, ইভেন আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে লিওনেল মেসি এখনো পর্যন্ত সক্ষম। এছাড়াও আপনি যদি বাকি ফুটবলার গুলার কথা যদি বলেন, তাহলে ফাইনাল থার্ডের সেন্টার ফরওয়ার্ডে উলিয়ান আলভারেজের মতো ফুটবলার আছে, লাউতারো মার্টিনেজের মতো ফুটবলার রয়েছে, থিয়াগো আলমাদার মতো ফুটবলার রয়েছে, জুলিয়ানো সিমিওনে, যিনি কিনা এই টিমটার গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হবেন, যিনি কিনা অফেন্সিভ এবং ডিফেন্সিভ সেই সাথে মিডফিল্ডে দারুণ ওয়ার্ক রেট দেখাইতে পারে। এমন টাইপের যখন ফুটবলার এই টিমটাতে থাকবে, তাহলে কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে এই টিমটা বিশ্বকাপে যে কোনো মোমেন্টে যে কোনো কিছু করবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা যদি আর্জেন্টিনার সাফল্যের কথা বলি, তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত তারা 1978, 1986 এবং 2022 বিশ্বকাপটা জিতেছে, যেটা কিনা এখন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এছাড়াও কিন্তু তারা আরো 3টা ফাইনালে হেরেছে, যেখানে 1930 বিশ্বকাপের ফাইনালটা তারা হেরেছিল, 1990 বিশ্বকাপে জার্মানির এগেনস্টে হেরেছিল এবং 2014 সালে তারা আবারও জার্মানির কাছে হেরেছিল। সো তাদের যে এক্সপিরিয়েন্স এবং তাদের যে ফুটবলের প্রতি যে একটা আকর্ষণ এবং তাদের প্লেয়ারদের যে পরিস্থিতি, তারা যেভাবে টিমের জন্য খেলে, দলের জন্য খেলে, সবকিছু মিলিয়ে কিন্তু এই টিমটা যে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হইতে পারে তাতে কোনো সন্দেহ নেই। সেই অনুযায়ী কিন্তু এই টিমটাকে আমি র্যাঙ্কিং এ 3 নম্বরে রেখেছি। এবার আমরা আসি 2 নম্বরের দিকে। দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে 2 নম্বরে স্পেনকে রাখতেছি। এইখান থেকে যদি আমাকে 2 মাস আগেও জিজ্ঞেস করতেন, যে 2-3 মাস আগেও জিজ্ঞেস করতেন যে এবারের বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে, তাহলে কিন্তু আমি স্পেনের নামটা বলে দিতাম। বিকজ ওই মোমেন্টে স্পেন যে ফুটবল খেলেছে, তাদেরকে টপকানোর মতো কোনো টিমই কিন্তু আমি ওই মোমেন্টে দেখি নাই। তো এখন আপনি তাদের স্কোয়াডের কথা বলেন, তাহলে দেখতে পারবেন যে তাদের স্কোয়াডে ডেভিড রায়া, জন গার্সিয়ার মতো গোলকিপার রয়েছে, সেই সাথে ডিফেন্সের কথা বলেন, ডিফেন্সে হুইজেন, কোবার্সি, এদের মতো নতুন নতুন তরুণ ফুটবলার রয়েছে, লেফট ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাকে বালদের মতো ফুটবলার রয়েছে, আলেকজান্দ্রো গ্রিবাল্ডোর মতো ফুটবলার রয়েছে। আপনি যদি মিডফিল্ডের দিকে তাকান, তাহলে তো মিডফিল্ড পুরাই আগুন রে ভাই, মিডফিল্ড পুরাই আগুন। যেখানে আপনি দেখতে পারবেন যে বার্সেলোনার যে মিডফিল্ডার, এই মিডফিল্ডার কিন্তু স্পেনের মিডফিল্ডার হিসেবে কাজ করে। যেমন আমি এই জায়গায় পেদ্রির কথা বলতে পারি, ও কোন টাইপের মিডফিল্ডার, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। সেই সাথে দানি অলমোর মতো ফুটবলার রয়েছে, তারপর ফার্মিন লোপেজ রয়েছে, গাবের মতো ফুটবলার রয়েছে মিডফিল্ডে। সো বুঝতেই পারতেছেন মিডফিল্ডে এদের কি পরিমাণ অপশন রয়েছে। শুধু অপশন না, সাবস্টিটিউট হিসেবে ভালো ভালো অপশন রয়েছে। আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি, তাহলে কিন্তু ফাইনাল থার্ডে আপনি দেখতে পারবেন যে রাইট উইঙ্গার হিসেবে লামিনে ইয়ামালের মতো ফুটবলার রয়েছে, যিনি কিনা যে কোনো মোমেন্টে ন্যারো স্পেসে বল বের করা, সেই সাথে আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল করা, 1/1, 1/2 সিচুয়েশনে বল বের করে নেওয়া, পরবর্তীতে গোলকিপারকে কিছুটা বোকা বানিয়ে গোল করা। সবকিছু মিলিয়ে এই জায়গাটাতে স্পেন ভালো একটা অ্যাডভান্টেজে আছে। সেই সাথে তাদের সেন্টার ফরওয়ার্ডে ফেরান তোরেসের মতো ফুটবলার রয়েছে, যদিও তিনি আহামরি ওই বড় মাপের স্ট্রাইকার না, বাট রিসেন্টলি স্পেনের হয়ে ভালো করতেছেন। সেই সাথে লেফট উইঙ্গার হিসেবে বিশ্বকাপে এই জায়গায় নিকু উইলিয়াম যায়, তাহলে তো পুরাই আগুন, পুরাই আগুন। এছাড়াও কিন্তু এদের আরো ভালো ভালো অপশন আছে। সবকিছু মিলিয়ে এই টিমটা 2026 বিশ্বকাপে মোটামুটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইলেও কিন্তু আমি অবাক হব না। আমরা যদি এখন এই টিমের সাফল্যের কথা বলি, তাহলে দেখতে পারবো যে একবার তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে তারা 2010 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা যদি গত বিশ্বকাপের কথা বলি, তাহলে কিন্তু দেখতে পারবো যে তারা মরক্কোর এগেনস্টে পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নিয়েছিল, যেখানে তারা গোল শূন্য ড্র করেছিল, পরবর্তীতে পেনাল্টি শুট আউটে মরক্কোর এগেনস্টে 3-0 গোলে হেরেছিল। সো এটা হচ্ছে মোটামুটি তাদের ইতিহাস। এবার আমরা যদি র্যাঙ্কিং এর 1 নম্বরে থাকা টিমের দিকে একটু ফোকাস করি, তাহলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বিশ্বকাপ জিততে পারে এমন টিমের মাঝে সবার উপরে থাকার কথা অবশ্যই ফ্রান্সের। বিকজ রিসেন্টলি তাদের পারফরমেন্স দেখেন, তাদের স্কোয়াড অফ ডেট দেখেন, তাদের ইতিহাস দেখেন, সবকিছুই কিন্তু তাদের পক্ষে কথা বলতেছি। আমি যদি এখন স্কোয়াডের কথা বলি, তাহলে গোলকিপার হিসেবে মাইক ম্যাগনান থেকে শুরু করে তাদের যে ডিফেন্স লাইনটা রয়েছে, সেন্টার
সেন্টার ব্যাকে উইলিয়াম সেলিবা, সেই সাথে উপমেকানো, আদার্স আরো কিছু ফুটবলার, কনাটে রয়েছে। আমরা যদি রাইট ব্যাকের কথা বলি, গুয়েস্টে, জস কুন্ডে, লেফট ব্যাকে থিও হার্নান্দেস, তারপর হচ্ছে লুকাস হার্নান্দেস, এদের মতো ফুটবলার রয়েছে। মিডফিল্ডে রাবিও, কন্তে, এই টাইপের ফুটবলার যখন থাকবে, আবার ফাইনাল থার্ডে যখন ওলিসে, কিলিয়ান এমবাপে, ওসমান ডেম্বেলের মতো ফুটবলার থাকবে, তখন কিন্তু আপনি বিলিভ করতে বাধ্য হবেন যে এই ফাইনাল থার্ড, এই ফাইনাল থার্ড পৃথিবীর যে কোনো ডিফেন্স লাইনকে, শক্ত ডিফেন্স লাইনকে একবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারবে। যেমনটা আমরা কিন্তু লাস্ট কয়টা তাদের ম্যাচে কিন্তু দেখতে পেয়েছি, ব্রাজিলের এগেনস্টে তারা যেই লেভেলের ফুটবল খেলেছেন এবং তারা কলম্বিয়ার এগেনস্টে যেই লেভেলের ফুটবল খেলেছেন, তাতে আপনারা বুঝতেই পেরেছেন যে ফাইনাল থার্ডে তারা কতটা স্ট্রং, আমরা সেই অনুযায়ী এই টিমটাকে এখনো পর্যন্ত কিন্তু 1 নম্বরে রাখতেছি। আমরা যদি তাদের ইতিহাস দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে গত বিশ্বকাপে তারা রানার আপ ছিলেন, সেই সাথে 2018 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন এবং 1998 বিশ্বকাপেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছেন। এখনো পর্যন্ত তিনবার দুইবার তারা চ্যাম্পিয়ন হয়েছেন, সেই সাথে কয়েকবার ফাইনালও কিন্তু খেলেছেন। সো সবকিছু মিলিয়ে এই যে ফ্রান্সের কথা বললাম, এই ফ্রান্স আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত বিশ্বকাপ জয়ের জন্য সবার উপরে আছে। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগালের মতো টিমগুলোকে যদি আপনি 10/5 রেটিং দেন বিশ্বকাপ জয়ের জন্য, তাহলে কিন্তু এই টিমটাকে 10/8 রেটিং কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। বিকজ আমি তো বললাম তাদের যে স্কোয়াড অফ ডেথ এবং রিসেন্টলি তাদের যে পারফরমেন্স, সবকিছু মিলিয়ে এই টিমটাকে আপনি সবার উপরে রাখবেন, এটাই স্বাভাবিক। সো সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে ফ্রান্স এই মুহূর্তে বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম দাবিদার। তারা 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে স্পেন, 3 নম্বরে আর্জেন্টিনা, 4 নম্বরে হচ্ছে ব্রাজিল, 5 নম্বরে পর্তুগাল এবং 6 নম্বরে হচ্ছে ইংল্যান্ড। সো এগুলাই হচ্ছে বিশ্বকাপ জয়ের জন্য সবচাইতে বেশি ফেভারিট। এখন আপনাদের কি মতামত? আমি যে টিমগুলোর কথা বললাম, এই টিমগুলোর মাঝে কোন টিমগুলোকে আপনারা ফার্স্ট থেকে 1 থেকে 6 নম্বরে রাখবেন, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।